26-এর ভোটের আগে সিঙ্গুর সরগরম। এবার সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে প্রশাসনিক বৈঠক করবেন, তার সঙ্গে রাজনৈতিক সভাও করতে পারেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুর যান, সিঙ্গুরে সভা করেন এবং সেখান থেকে শিল্পের স্বপ্ন ফেরি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সিঙ্গুরে শিল্প হবে কিনা তা নিয়ে কোনো রকম মুখ খোলেননি বলেই রাজনৈতিক মহলের মত। সিঙ্গুর থেকে শিল্পের স্বপ্ন ফেরি প্রধানমন্ত্রীর। 18ই জানুয়ারি সিঙ্গুরে সভা করেন মোদী, আর 28শে জানুয়ারি সিঙ্গুরে সভা মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষায় সিঙ্গুরবাসী। বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি সিঙ্গুর থেকেই। বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি নিয়ে ডেডলাইন, জেলা শাসকদের বৈঠক। ডেডলাইন মুখ্যমন্ত্রীর, 16 লক্ষ উপভোক্তার বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর এবং সিঙ্গুরের বৈঠক। সিঙ্গুর থেকেই বাড়ির টাকা, বাংলার বাড়ির টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা। সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী 28শে জানুয়ারি, সেখানে প্রশাসনিক বৈঠক করবেন এবং রাজনৈতিক সভারও সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন টার্গেট বাংলা। নবীন বরণের দিনেও বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। नितिन नवीन जी आगे बढ़ो, नितिन नवीन जी आगे बढ़ो। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিলেন নিতিন নবীন। মঙ্গলবার নয়াদিল্লির এই অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীর মুখে বাংলার নাম। মোদী বুঝিয়ে দিলেন 26-এ তাদের পাখির চোখ বাংলা। তবে বাংলার চ্যালেঞ্জ যে সহজ নয় সেই বার্তাও স্পষ্ট প্রধানমন্ত্রীর ভাষণে। बीते 11 वर्षों में बीजेपी ने हरियाणा, असम, त्रिपुरा और ओडिशा में पहली बार अपने सामर्थ्य से सरकार बनाई। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। विधानसभा हो या स्थानीय निकाय, बीजेपी की स्ट्राइक रेट अभूतपूर्व रही है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। 26-এর ভোটে বাংলা জিততে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ। বঙ্গ সফরে এসে বারবার এই অস্ত্রে শান দিতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। टीएमसी को घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার দিন নিতিন নবীনের মুখেও অনুপ্রবেশের কথা। अगले कुछ महीने में तमिलनाडु, असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहां चीजें बदल रही हैं और हम हमेशा विश्वास करते हैं कि हमें अपनी आस्थाओं के केंद्र के लिए और सनातन परंपराओं को केंद्र को बचाने की लड़ाई अगर लड़नी है तो निश्चित रूप से अपने देश को सुरक्षित रखने की लड़ाई लड़नी है। तो इन 5 राज्यों में हमें एक मजबूत ताकत बन के आना है। সাধারণত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর সব রাজ্যের নেতৃত্বের সঙ্গে বৈঠক করে থাকেন বিজেপির সর্বভারতীয় সভাপতিরা, কিন্তু নিতিন নবীন বৈঠক করেছেন দায়িত্ব নেওয়ার আগেই। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন। সোমবার রাতে তিনি বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বনসাল, লকেট চট্টোপাধ্যায়রা। বাংলায় সংগঠনের কি পরিস্থিতি সেটা খুঁটিয়ে জানেন নিতিন। 28শে জানুয়ারি তার বঙ্গ সফরে আসার সম্ভাবনা। 2019-এর লোকসভা ভোটে
বাংলায় বিপুল সাফল্য পায় বিজেপি। তারপর থেকেই পদ্মের পাখির চোখ বাংলা। এরপর একাধিকবার সভাপতি বদলেছে বিজেপির। জাতীয় স্তরে ব্যাটিং গিয়েছে অমিত শাহের হাত থেকে জেপি নাড্ডার হাতে। নাড্ডার পরে এবার নীতিন নবীন। সভাপতি বদলেছে বাংলাতেও। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা ভোটে বঙ্গে ভালো ফল করে বিজেপি। দিলীপের পর সভাপতি হন সুকান্ত মজুমদার। সুকান্তের পর এবার শ্রমিক ভট্টাচার্য। জাতীয় এবং বাংলা বিজেপির দুই দলেই এখন নতুন ক্যাপ্টেন। বাংলার 22 গজে এই জুটি কেমন পারফরমেন্স করে সেটা বোঝা যাবে ভোটের ফলে। বাংলা চ্যালেঞ্জ হয়তো আগে মনে হতো, কিন্তু এখন পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষ প্রস্তুত। পরিবর্তন আর 2 মাস বাকি। ধর্মের রাজনীতি শেষ করুন, উন্নয়নের রাজনীতি আমরা শুরু করি। নিউজ 18 বাংলা। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নবীন নীতিন, আর এই নবীন নীতিনই সর্বকনিষ্ঠ 45 বছর বয়সে। माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस है। বিজেপির নেতৃত্বে এবার নবীন মুখ নীতিন নবীন। 45 বছরের নীতিনের কাঁধেই দেশের শাসক দলের দায়িত্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে জেপি নাড্ডার উত্তরসূরি বেশ কয়েকদিন আগেই বেছে নেওয়া হয়েছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের। সেটাই হলো মঙ্গলবার। দিল্লিতে নবীন বরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। নতুন সভাপতিকে অভিনন্দন জানালেন, দায়িত্বও বুঝিয়ে দিলেন। माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस है। माननीय नितिन नवीन जी हम सभी के अध्यक्ष है, और उनका दायित्व सिर्फ भाजपा को भी संभालना इतना नहीं है, एनडीए के सब साथियों के बीच भी उन्होंने तालमेल का बहुत बड़ा दायित्व भी देखना होता है। नितिन जी ने हमेशा जब जब जो जहां जहां जो जिम्मेवारी मिली, अपने आप को उन्होंने साबित किया है। বিজেপির ইতিহাসে নীতিনই সব থেকে কম বয়সী সর্বভারতীয় সভাপতি। নীতিনের রেকর্ড ভাঙলেন আর এক নীতিন, নীতিন গডকরি। বিজেপির সর্বভারতীয় সভাপতি হন 52 বছরে। এবার নীতিন নবীন হলেন 45 বছর বয়সে। नितिन जी खुद भी एक प्रकार से मिलेनियल है। वो उस जनरेशन से हैं जिसने बचपन में रेडियो से सूचनाएं पाई, और आज एआई के भी एक्टिव यूजर है। জন্ম রাজনৈতিক পরিবারে, বাবা ছিলেন বিজেপির নেতা। গেরুয়া রাজনীতিতে নীতিনের উত্থান ছাত্র জীবন থেকে। প্রথমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারপর বিজেপির যুব মোর্চা। বিহার বিজেপির যুব মোর্চার সভাপতি। 2006 উপনির্বাচনে জিতে পাটনা পশ্চিম থেকে বিধায়ক। 2010 থেকে বাঁকিপুরের বিধায়ক। এবারও বিধানসভা ভোটে বাঁকিপুর থেকে জিতেছেন নীতিন। 2021 থেকে তিনি বিহারের মন্ত্রী। নীতিন নবীন শুধুমাত্র নিজে জিতেছেন তাই নয়, একাধিক ভোটে দলকে জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। 2023-এ ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর দায়িত্ব দেওয়া হয়েছিল নীতিনকে। কংগ্রেসের হাত থেকে ছত্তিশগড় ছিনিয়ে নিয়েছিল বিজেপি। 2024-এর লোকসভা ভোটেও ছত্তিশগড়ে ভালো ফল করে পদ্ম শিবির। এবার নীতিনের বিহারেও বিজেপির দুর্দান্ত ফল। সেই নীতিনের কাঁধেই এবার বিজেপির দায়িত্ব। তবে বিজেপির নবীন সেনাপতির সামনে চ্যালেঞ্জও প্রচুর। কয়েক মাসের মধ্যেই 5 রাজ্যে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল। সামনেই এই 5 রাজ্যে ভোট। এর মধ্যে শুধুমাত্র অসমে বিজেপির সরকার, কিন্তু বিজেপি চায় বাকি রাজ্যগুলিতেও পদ্ম ফোটাতে। সভাপতি হয়েই নীতিন নবীনের কাছে এটা বড় চ্যালেঞ্জ। माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। নিউজ 18 বাংলা। এ রাজ্যের জেলায় জেলায় এসআইআর হিয়ারিং এ হয়রানি নিয়ে তুঙ্গে তরজা মারামারি সব থেকে তুলকালাম বাসন্তীতে।
সোমবারের পর মঙ্গলবার পর দুদিন উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে তুল কালাম, শুনানি কেন্দ্রে তাণ্ডব, টেবিল চেয়ার ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ। আসরে নেমে পড়েন বাসন্তী পঞ্চায়েত সমিতির সহসভাপতি। যারা উত্তেজিত হয়ে গেছে রিসিভ দিতে হবে, আর আমাদের আধিকারিকরা বলছে আমরা কোনো রিসিভ দেওয়ার কোনো আমরা অর্ডার পাইনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শুরু হয়েছে ওখান থেকে। সবাই আসলাম, আসার পর সবাইকে ঠান্ডা করলাম। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন কর্মতীর্থে মঙ্গলবার শুনানি চলছিল, সেখানেই চূড়ান্ত হয়রানির অভিযোগ। যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিপ্ট কপি দাও, সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। রিসিপ্ট কপি না দেওয়ার কারণে ভাঙচুর। নামটা একটু ভুল, আমাদের কর্তব্য কি যারা ছিল বেশি পরে গিয়ে অন্যজনকে সংশোধন করে নাও। সেই বেলোয়ার যারা ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই বেলোয়ারা যারা সরিষাকের স্টাম্প মারছিল তারাই কিছু লোক আসলে এসে বলে রিসিপ্ট দিয়েছে না, ব্যাস। হয়রানির অভিযোগে শুনানি কেন্দ্রে অশান্তি, শুরু হয় ব্যাপক ভাঙচুর। বাসন্তী গদখালি ও বাসন্তী ঝড়খালি রাস্তা অবরোধ করা হয়। গন্ডগোলের মাঝে পড়ে আহত হন একাধিক। অশান্তির জেরে ঘণ্টাখানেক বন্ধ থাকে শুনানি। বাসন্তীর ঘটনায় রিপোর্ট তলব করেছেন সিইও। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে অশান্তির কারণ জানতে চেয়েছেন। নিউজ 18 বাংলা। এবার দেখাবো মালদার এক যুবকের নজিরবিহীন ঘটনা। তিনি প্রচুর নথি জমা দিয়েছেন, এক এক দিন এক এক রকম নথি নিয়ে আসার তলব হচ্ছে। নিয়ে গেলেন একেবারে দাদুর কবরের মাটি, ডিএনএর পরীক্ষার দাবি করলেন। দাদুর কবরের মাটি নিয়ে এসে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএ চেক করা হোক। মালদার হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুর এলাকার বাসিন্দা সালেক সহ তার গোটা পরিবারকে শুনানির নোটিশ পাঠায় কমিশন। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে শুনানি কেন্দ্রে তারা হাজির হন। সালেকের অভিযোগ, বিভিন্ন নথি জমা দিলেও তাদের হয়রানি করা হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সবাই। সালেকের দাবি, তারা ভারতের নাগরিক, একাধিক নথি দেওয়ার পরেও তাদের হয়রান করা হচ্ছে। তাই নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে সোমবার শুনানি কেন্দ্রে যান নাতি। বংশ পরিচয় যাচাইয়ে তিনি ডিএনএ টেস্টের দাবি করেন। দাদুর কবরের মাটি নিয়ে এসে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএ চেক করা হোক। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। বারবার নোটিশ আসছে, কিছু বলছে না, এরা রিসিভ দিচ্ছে না। কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না? এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। ওর দাদুর মাটির কবরের নিয়ে আসে ওর ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য। ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না, ভোটের সময় ভোট দিবে কারা? সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে, এর জবাব 2026 সাধারণ মানুষ দেবে বিজেপিকে। কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কিনা, তেমনি নোটিশ দিয়েছে, আপনি কাগজপত্র জমা দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। ওরা যত নোংরামি করবে তত ওদের পক্ষেই ক্ষতি আছে। 2026 ভোট আছে, এই ভোটের সময় তাকে জবাব দেবে। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে আরো মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদে, চাঁচলে, এছাড়াও ভুরি ভুরি হয়রানির অভিযোগ। মালদার চাঁচলের বাসিন্দা জলিল আলী। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, তাদের সকলকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। সেই আতঙ্কে বৃদ্ধের মৃত্যু বলে দাবি। মায়ের, আমার বাবার আর আমার তিনজনের হিয়ারিং এসছে, তো বাবা ওগুলা শুনি আতঙ্কিত হয়ে গেছে, টেনশনের কারণে। তাই ইলেকশনের কমিশন এরা হবে।
মুর্শিদাবাদের জলঙ্গির নওদাপাড়া এখানকার বাসিন্দা আকসার শেখ মঙ্গলবার সকালে তার হার্ট অ্যাটাক হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। পরিবারের দাবি 27শে জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে, সেই আতঙ্কেই মৃত্যু। ভাই আমার ছেলে হচ্ছে 4টি, সব ছেলেরই কাগজ উল্টো পাল্টা হয়ে গেছে, সম্পূর্ণ নিয়ে আসে নিয়ে চলে গেছে, ভাই চলে গেছে। রাত দিন 24 ঘন্টা ভাই আমার চিন্তাতেই থাকতো। হ্যাঁ, নোটিশ পাওয়ার পর থেকে এইসব ঘটনা। বীরভূমের নলহাটি পুরসভা 16 নম্বর ওয়ার্ড এখানকার বাসিন্দা শাহনাজ বেগম 152 নম্বর বুথের বিএলও। পরিবারের দাবি তিনি নার্ভের সমস্যায় ভুগছেন, তার উপর কাজের চাপ। এর ছেড়ে মঙ্গলবার কাজে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। নার্ভে পড়বে আসলে, আর সত্ত্বেও বিশেষজ্ঞ বারবার যাওয়া সত্ত্বেও চেঞ্জ করেন। তুমি ডেইলি 50 টাকা পাঠালে আসতে হবে না, যে এসে ওখানে চিকিৎসা করাতেই হবে। হুগলির সিঙ্গুরের বাসিন্দা শোভারানী বিশ্বাস পরিবারের দাবি বছর 75-এর বৃদ্ধার কোমরে চোট, ঠিকমতো হাঁটতে পারেন না, তাকে এদিন শুনানিতে যেতে হয়। টোটোয় বসেই তার শুনানি হয়। মুর্শিদাবাদেরই রানীনগরের শুনানিতে গিয়ে হাত ভাঙল বৃদ্ধার। অভিযোগ শুনানির লাইনে ধাক্কাধাক্কির জেরে পড়ে যান, তাতেই হাত ভাঙে। এই টেনশনে সবকিছু কিছু বোঝা যাচ্ছে না, এমনি কাগজ যাওয়ার পর থেকেই এরকম টেনশন চলছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা তপনকান্তি ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্মী, তাকেও যেতে হয়েছে শুনানিতে। 1992 সালে আমি ফৌজে জয়েন করি। তো আজকে এতদিন সার্ভিস করার পরে, আর্মিতে কাজ করার পরে, সব কিছু করার পরে খারাপ লাগছে যে নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে। আজ এটা নেই, কাল সেটা নেই, আজ এটা আনতে হবে, কাল ওটা আনতে হবে, তুগলকি রাজ চলছে আর কি। কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তার মা সাকেদা বিবি বয়স 90, তাকেও 24শে জানুয়ারি ডাকা হয়েছে শুনানিতে। আমার মায়ের বর্তমান বয়স প্রায় 90 ছুঁই। 2000 সাল থেকে আমার মা পেনশন পায়। কেন্দ্র সরকার আমার মাকে পেনশন দিচ্ছে, আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে। এর থেকে দুঃখজনক, অপমানজনক। আরামবাগের মায়াপুর পঞ্চায়েত এলাকার শেখ লপাড়া স্থানীয়দের দাবি এখানকার প্রায় 350 জন শুনানির নোটিশ পেয়েছেন। এর মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, কেউ থাকেন মুম্বাইয়ে, কেউ দেশের বাইরে। আমাদের কাগজ ফিরে আসছে, আমার আবার দিচ্ছি, আমাদের কাগজ লিখছে না। ওইটা তো ওরা ওই নাম করে করছে, হয়রানি করছে, প্রেশান করছে। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও অফিসে চলছে এসআইআর শুনানি। অভিযোগ শুনানির পরে কোনো রসিদ দেওয়া হচ্ছে না, এ নিয়ে বিডিও অফিসে চলে ভাঙচুর। যারা হিয়ারিং এসেছিল তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী মনোভাবাপন্ন মানুষ হিয়ারিং এর সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, মেডিকেল অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। উত্তর 24 পরগনারই বারাসাত পুরসভা 1 নম্বর ওয়ার্ডের ভোটার প্রায় 6000। অভিযোগ তাদের মধ্যে প্রায় 4000 জনকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে কাজীপাড়ায় অনেকে বিক্ষোভ দেখান। স্যার আমরা চাই, কিন্তু এই সুশৃঙ্খলভাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে মোস্ট অফ দেম মানুষকেই আমরা এর এই যে নাম হিয়ারিংয়ে একজনের একাধিক ভার এসেছে, গিয়ে নিজেদের হিয়ারিংয়ে পার্টিসিপেট করেছে, কিন্তু তারপরেও তাদের আবার নতুন করে লিস্টে নাম এসেছে। নিউজ 18 বাংলা। ফর্ম 7 হচ্ছে প্রতিবাদ জানানো, বাদ দেওয়া, আপত্তি জানানো ভোটারদের সম্বন্ধে। তাই ফর্ম 7 নিয়ে গতকাল পর্যন্ত তুঙ্গে মারামারি, ধস্তাধস্তি, আর আজকে গ্রেফতার হয়ে গেলেন বিজেপি নেতা। কারণ 343 জনের ভুয়ো নাম নাকি দেওয়া হয়েছিল ওই ফর্ম 7-এ, এরকমটাই তার বিরুদ্ধে অভিযোগ। জামিন অযোগ্য অপরাধ, 7 দিনের পুলিশি হেফাজত। তমলুকে গ্রেফতার বিজেপি নেতা অমিত মণ্ডল।
বিজেপির এক পঞ্চায়েত সদস্য স্বামী এখনকার বিজেপির নেতৃত্ব দেন অমিত মণ্ডল, তিনি 243 নম্বর পার্টের বহু মানুষের নামে তিনি মৃত দেখিয়ে, তারা এখানে থাকেন না দেখিয়ে তিনি 7 নম্বর ফর্ম ফিল আপ করে অবজেকশন দিয়েছেন। ইতিমধ্যেই সে ধরা পড়েছে। আমরা ধন্যবাদ জানাবো প্রশাসনকে, কিন্তু একবার সাধারণ মানুষের কাছে আমরা ভেবে দেখার অনুরোধ করব, আপনার প্রতিবেশী, আপনার এই এলাকার বাসিন্দা হয়েও কিভাবে বিজেপির বড় বড় নেতাদের দ্বারা ষড়যন্ত্রের অংশ হয়ে তারা সাধারণ মানুষের বৈধ নাগরিকত্ব কাটতে চাইছে, তার নমুনা একবার দেখবেন। আমরা বলছি এদের ধরে বেঁধে রাখুন গাছে এবং এদের বিরুদ্ধে সবাই সর্বস্তরের মানুষ এক হন। নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন? ফর্ম 7 তো অবজেকশন দেওয়ার জন্য, ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে, সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন। কী কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন, এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কী কারণে ওনাকে কী ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি, কিন্তু ওনারা পিপল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন। পুরো রাজনৈতিক শিকার নির্বাচন দপ্তরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সুপ্রিম কোর্ট গতকালই নির্দেশ দিয়েছিল যে বিএলএরা, যে কোনো দলের বিএলএরা, বুথ লেভেল এজেন্টরা উপস্থিত থাকতে পারবেন হিয়ারিংয়ে। আজকে বিএলএরা উপস্থিত থাকলেন হিয়ারিংয়ে, বিশেষ করে বিএলএ 2 মেদিনীপুর এবং ধূপগুড়িতে শুনানিতে বিএলএ 2, যুক্তিগ্রাহ্য তথ্য গরমিল শুনানিতে তৃণমূলের বিএলএ। তৃণমূলের এসআইআর মামলায় নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা হিয়ারিং এর প্রথম দিন বলেছিলেন, সুপ্রিম কোর্ট কালকে সেই রায় দিয়ে ইসিআই যে বিজেপির তোতাপাখি হিসাবে বাংলার মানুষকে হেনস্থা করার যে চক্রান্ত করছিল তার গালে একটি থাপ্পড় সুপ্রিম কোর্ট জোরে মেরেছে। আজকে বিএলএ 2রা, আজকে দেখতে পাচ্ছেন এসএইচজি বিল্ডিং এর সামনে আমরা বসে আছি, সকাল থেকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না, আমাদের কাউন্সিলর মোজাম্মেল হোসেন প্রতিবাদ করেছে, বিএলএ 2রা আজকে সবাই ঢুকছে। আবারও রাজ্যে স্পেশাল রোল অবজারভার, আরও বেশ কয়েকজন স্পেশাল রোল অবজারভার নিয়োগ। হিয়ারিং এর কাজ, এসআইআর এর কাজ খতিয়ে দেখতে আরও বেশ কয়েকজন রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। তারা এসআইআর এর কাজ খতিয়ে দেখবেন। জেলায় জেলায় এসআইআর এর কাজ নিয়ে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের জেরেই রাজ্যে আরও স্পেশাল রোল অবজারভার। বেলডাঙ্গায় তীব্র অশান্তি, আর সেই অশান্তির জেরে এবার হাইকোর্টে মামলা। হাইকোর্ট নির্দেশ দিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ, ডিএমএসপিকে পদক্ষেপের নির্দেশ পরিস্থিতি শান্ত রাখতে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, এনআইএ তদন্তের বিষয়ে পদক্ষেপ করতে পারবে কেন্দ্র। 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমার নির্দেশ। 4 সপ্তাহ পর ফের মামলার শুনানি। আজ বেলডাঙ্গায় ফরেনসিক টিম। আদালত সব পক্ষকে শোনার পরে আজকে নির্দেশ দিয়েছেন। প্রথমত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার জিনিসটি বিবেচনা করে দেখে যদি মনে করেন এনআইএ ইনভেস্টিগেশন দিতে পারেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন যে আগের অর্ডার অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীকে ইমিডিয়েটলি মোতায়েন করতে হবে। তাছাড়াও আদালত কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে কেন্দ্রীয় সরকার যদি মনে করেন তাহলে আরো বেশি কোম্পানি বাইরে থেকেও কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদে মোতায়েন করতে পারে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে ডিরেকশন দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে এনশিওর করার জন্য যে এই ঘটনা যেন আর কোনোভাবে না ঘটে। ডিআইজিকে সেপারেটলি একটা রিপোর্ট ফাইল করতে বলা হয়েছে যে মুর্শিদাবাদের ক্ষেত্রে বারবার এই ঘটনা কেন ঘটছে সেটা আদালতের কাছে রিপোর্টের মাধ্যমে ডিআইজিকে জানাতে হবে। ভোটের আগেই কি গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষা কত দ্রুত করতে চায় নবান্নে প্রস্তাব স্কুল শিক্ষা দপ্তরের? সরাসরি কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি চায় স্কুল শিক্ষা দপ্তর? কবে এই গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষা শেষ করতে চায়? দেখো, মার্চ মাসের প্রথম 2 সপ্তাহেই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চায় স্কুল শিক্ষা দপ্তর। এই পরীক্ষা নেওয়ার জন্য ইতিমধ্যেই নবান্নের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদন চেয়ে। তার কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি ক্ষেত্রেই আবেদন জমা পড়েছে 8 লক্ষেরও বেশি, অর্থাৎ 8 লক্ষ এবং 8 লক্ষ মোট 16 লক্ষ আবেদন জমা পড়েছে। সেক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তর মনে করছে মাধ্যমিক পরীক্ষায় যেমন পরীক্ষার্থীর সংখ্যা হয় প্রায় 10 লক্ষের কাছাকাছি, সেক্ষেত্রে দুটি পরীক্ষার্থী 8 লক্ষ পরীক্ষা একদিনে দেবে। সেই জায়গায় রাজ্য প্রশাসনের একটা ব্যাপক পরিমাণে অন্তর্ভুক্তির প্রয়োজন রয়েছে গোটা পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করার জন্য। সেই কারণেই নবান্নের অনুমোদন ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে। নবান্নের অনুমোদন এলেই মার্চ মাসের প্রথম 2 সপ্তাহ
সপ্তাহে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাস জুড়ে রয়েছে, তারপরেই এই গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চায় স্কুল শিক্ষা দপ্তর। এবার দেখুন বারাসাতের রাস্তায় একই কাণ্ড, কুস্তি চলছে নাকি? না না, এটা কুস্তি নয়, আইনজীবী এবং পুলিশের মধ্যে টানাপোড়েন অভিযুক্তকে নিয়ে, মামলাকারীকে নিয়ে। খোরপোশ মামলায় অভিযুক্ত মামলাকারী, তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এবং ছাড়িয়ে নিলেন আইনজীবী। দেখুন সেই ছবি, এবং বচসা পুলিশের সঙ্গে রীতিমতো দুই পুলিশ কর্মী, মাঝখানে অভিযুক্ত। मुझे मेरे एडवोकेट से बात करनी दो। बड़ो के फोन करो। मैम गेट नंबर ओके जानिए आप भी जाने ना मैडम आप भी जाने ना এটা করতে পারছি मैडम कैसे আপনি এখানে অ্যারেস্ট করতে যাবেন বেরিয়ে যেতে দিন আপনি এখানে অ্যারেস্ট করতে পারবেন না মানে এটা পুরো কোর্ট আছে বেরিয়ে যেতে দিন আপনি এখানে অ্যারেস্ট করতে পারবেন না মানে এটা পুরো কোর্ট আছে আপনি কোর্ট আছে এটা কি কোর্ট এটা কোর্ট না কি বলছেন এত কোর্ট আছে কি বলছেন বোকা বোকা কথা এগুলো কোর্ট প্রিমিনাল মধ্যে আপনি এখানে অ্যারেস্ট করতে পারবেন না এখানে অ্যারেস্ট করতে পারবেন না এখানে অ্যারেস্ট করতে পারবেন না আপনি এখানে অ্যারেস্ট করতে পারবেন না